বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এম এম হক আইডিয়াল স্কুল অনলাইন ক্লাসে। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক, সেটা হচ্ছে ঢাল। তো ঢাল শুধুমাত্র আমরা যে পদার্থবিজ্ঞান বই ব্যবহার করতে পারবো এমন কথা না। আমরা উচ্চতর গণিত বইয়ের আমরা 11 অধ্যায়ের 3 নম্বর পার্টে আমরা এই ঢাল সংক্রান্ত ব্যবহার করতে পারবো, এবং আমরা যদি এইচএসসিতে যাই সেখানেও আমরা ঢালের ব্যবহার পাবো। তো চলো আমরা ঢাল সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি। তার আগে জানতে হবে ঢাল কেন প্রয়োজন। আমি দুইটা চিত্র আঁকাচ্ছি, এ বি। এটা একটা পাহাড়। তুমি এই জায়গাতে দাঁড়িয়ে, সি বিন্দুতে দাঁড়িয়ে এ পাহাড়ের শীর্ষ মানে উচ্চতা দেখছো। তো ধরো যে এটা হচ্ছে 50 মিটার, আর তুমি পাহাড়ের পাদদেশ থেকে 25 মিটার দূরে দাঁড়িয়ে তুমি এটা দেখার চেষ্টা করছো। এবার তুমি একটা টাওয়ার দেখছো, এবি একটা টাওয়ার। তুমি টাওয়ারের এই 25 মিটার দূর থেকেই 100 মিটার উঁচু একটা টাওয়ার দেখছো তুমি। তাহলে তুমি বলো তো যে এই সি বিন্দু থেকে অথবা এই চিত্রের সি বিন্দু থেকে তুমি দুই শীর্ষই দেখতে চাও, তোমাকে কি একই রকম ঘাড় উঁচু করতে হবে না কম বেশি করতে হবে? অবশ্যই বুঝতে পারছো যে এক্ষেত্রে তোমার এই যে শীর্ষ, এটাকে দেখার জন্য একটু কষ্ট বেশি করে উঁচু করতে হবে গলাকে, আর এটাকে কম। এই যে তুমি কতটুকু তোমাকে উঁচু করতে হচ্ছে বা নিচু করতে হচ্ছে, এটাই হচ্ছে ঢালু বা ঢালের পরিমাণ। তাহলে ঢাল এখান থেকে আমরা কি শিখলাম? যে কোনো রেখা যদি আমাদেরকে শর্টকাটে জিজ্ঞেস করে ঢাল কি, কোনো বস্তুর কতটুকু উঁচু তার পরিমাণ। তাহলে একটা বস্তু কতটুকু উঁচুতে আছে তার পরিমাণ তুমি যখন বর্ণনা করবা, সেটা দিয়ে ঢাল নির্দেশ করা হয়। তাহলে আমরা এই ঢালের বর্ণনা খুব সহজে বুঝতে পারলাম। কেন? এটাও 25 মিটার, এটাও 25 মিটার। এই দুই 25 মিটার থেকে তাদের উচ্চতা তুমি নির্দিষ্ট হারে বর্ণনা করতে পারছো। তুমি বুঝতে পারলা এরকম। কিন্তু তোমার কাছে যদি এরকম একটা চিত্র নিয়ে আসা হয় যে এটাও 25 কিন্তু এটাও 25, আর এটার ক্ষেত্রে বা তুমি এটা 25 না নিয়ে 15 নিলা, আর এটা তুমি 10 নিলা, আর এটা নিচ্ছ 22, কোনটার কতটুকু ঢালু সেটা তুমি কিভাবে বর্ণনা করবা? অবশ্যই তোমার এখানে বর্ণনা করতে কষ্ট হবে। এটা মান সমান দেখে উচ্চতা কম বেশি দেখে সিদ্ধান্ত নিয়ে নিলা যে এটা উঁচু বেশি, তার মানে ঢালের পরিমাণ বেশি, আর এর উচ্চতা কম তার জন্য ঢালের পরিমাণ কম। তাহলে এটার ক্ষেত্রে তুমি কিভাবে বর্ণনা করবা যে এর ঢালটা কেমন হবে? তো আমরা এটার জন্য যদি একটা সূক্ষ্ম নির্দিষ্ট সময়ের জন্য আমরা বের করি বা আমরা কোন একটা নির্দিষ্ট মান নিয়ে কাজ করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এটা কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। কেমন? তুমি এটার ক্ষেত্রে একটু গেস করো, মানে ধারণা করো যে এর ভূমি বরাবর রেখাকে আনুভূমিক রেখা বলা হয়। আনুভূমিক রেখা। আর এই রেখাটাকে উলম্ব রেখা বলা হয়। উলম্ব রেখা। তার মানে আমরা যেটাকে ভূমি জানি সেটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখাকে আনুভূমিক রেখা বলা হয়, আর এই উচ্চতাটাকে বলা হয় উলম্ব রেখা। তো তুমি যদি বর্ণনা করো যে এই 25 মিটার আনুভূমিক রেখার জন্য এর উলম্ব রেখা হচ্ছে 50 মিটার, তাহলে এর 1 মিটার আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা হচ্ছে 50/25। তার মানে তুমি খুব সহজে 2 বলতে পারবা। এই 2 এর জন্য আসলো। ঠিক সেম টু সেম এর জন্য বর্ণনা যদি তুমি করো যে 25 মিটার আনুভূমিক রেখার জন্য
উলম্ব রেখা হচ্ছে 100 মিটার। তাহলে যদি 1 মিটার আনুভূমিক রেখা হয় তাহলে 100/25, তার মানে তুমি 4 বলতে পারবা। তাহলে দেখো এর আনুভূমিক রেখা 1 এর জন্য এর উচ্চতা হচ্ছে 4, আর এর আনুভূমিক রেখা 1 এর জন্য এর উচ্চতা হচ্ছে 2। তাহলে তুমি যদি এটাকে গেস করো এইভাবে যে আনুভূমিক রেখা 1 তো উলম্ব রেখা হচ্ছে 2, এটা 1 তো এটা 2, তার মানে এদিকে আরো 1 তো এখানে 2, আরো 1 2, আরো 1 2। তাহলে তুমি খুব সহজেই 1 2 1 2 1 2। তাহলে এভাবে আমাদের বাসা বাড়িতে যেই সিঁড়িগুলো তৈরি করা হয় সেটা আনুভূমিক বরাবর যে রেখা থাকে এটাকে 1 মাপ ধরে নিয়ে উচ্চতা কত করবা একই মাপটা পেয়ে যাবা। এই ঠিক পরিমাণগুলোকেই বলা হয় উচ্চতাটার পরিমাণ। 1 মিটার আনুভূমিক রেখার জন্য উলম্বটা কত তাকেই বলা হয় এই রেখার ঢাল কতটুকু নতি স্বীকার করছে বা নত। ঠিক একই রকম করে এদিকে 1 এর জন্য এটা কত হচ্ছে 4, আমরা একটু আগে বের করলাম 1 মিটারের জন্য 4, এদিকে 1 মিটারের জন্য 4। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে এর 1 মিটার আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা হচ্ছে 2, এর 1 মিটার আনুভূমিক রেখার জন্য এর উলম্ব রেখা হচ্ছে 4। তা তুমি খুব সহজে বলতে পারবে না যে এর আনুভূমিক রেখার জন্য এর উলম্ব রেখা হচ্ছে 2, তাহলে এর ঢাল হচ্ছে 2 আর এর ঢাল হচ্ছে 4। তাহলে 1 এর জন্য হিসাব করতে সুবিধা হবে, তবে যে কোনোভাবে থাক না কেন চিত্রটা আমরা তার বর্ণনা করতে পারবো। তো আমরা এরকমই কোনো তথ্যকে যদি এভাবে বর্ণনা করতে চাই যে এর ঢাল এই দুটার জন্য যদি তুমি বর্ণনা করতে চাও তাহলে বলবা যে 15 আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা হচ্ছে 25, আর এখানে 1 আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা 25/15। এখান থেকে একটা নির্দিষ্ট মান পয়েন্টে পাবা। এটুকুর জন্য দেখো 10 আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা হচ্ছে 22, 1 আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা 22/10, একটা নির্দিষ্ট মান পাবা। এখান থেকে আমরা কি শিখলাম যে একটা রেখা আনুভূমিক এবং উলম্ব বরাবর কতটুকু উচ্চতা সেটাকে তার কি বলা হচ্ছে ঢাল বা নতি। তো আমরা এখন নতির সংজ্ঞাটাকে লিখে দিই যে একক আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা উলম্ব রেখার পরিমাণকে ঢাল বলা হয়। তাহলে কি আনুভূমিক রেখা মানে মাটি বরাবর যে রেখাটা থাকবে বা ভূমি, একক ভূমির জন্য উলম্ব রেখা মানে উচ্চতাটা কতটুকু তাকে আমরা ঢাল বলবো। তাহলে এখন আমরা এই সংজ্ঞাটাকে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে কল্পনা করি, অথবা তোমরা এখন একটা সরলরেখা কল্পনা করো। সরলরেখা হচ্ছে ওয়াই সমান 2x। এই সরলরেখাটার তুমি ঢাল বের করতে চাইছো, তাহলে তোমায় কি করতে হবে, তুমি সরলরেখার উপরস্থ কয়েকটা বিন্দু তুমি নিয়ে নাও। এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করছো। তো ধরো এক্স এর মান পাইলা 0, তার ওয়াই এর মান পাইলা 0। এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত আসবে 0, এর মান 1 বসালে এটা হবে কত 2, 2 1 কে 2, এটা যদি 2 বসাও তাহলে এটা 4, 3 বসালে 6, 4 বসালে 8। আমরা দুটো অক্ষ পরস্পর লম্বভাবে ছেদ করছে, একটা এক্স একটা ওয়াই, এটা হচ্ছে মূল বিন্দু 0 0 বিন্দু। তো এদিকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 এরকম। তো তুমি এই এক্স অক্ষ বরাবর এক্স এর মানগুলো বসালা 1 2 3 4 5 6, আর উলম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর ধরলা 2 4 6 8 10। প্রথম বিন্দুটা ছিল 0 0, তার মানে মূল বিন্দু। তারপরটা পাইলা 1 আনুভূমিক রেখা 1 এর জন্য উলম্ব রেখা হবে 2, তাহলে এটার 1 তার জন্য 2 উঠলা তুমি এখানে। তারপর 2 এর জন্য কত উঠছো, 2 এর জন্য 4 বিন্দু, এই যে 4। তিনের জন্য 6,
6, 4-এর জন্য কত 8। এরকম করে আমরা এখানে 4-এর জন্য 8 পেয়েছি। এই যে বিন্দুগুলো পাইছি, এই বিন্দুগুলা যদি পরস্পর যোগ করে দাও তাহলে একটা সরলরেখা দেখতে পাবো তুমি। তো এই রেখার যে বিন্দুগুলো তুমি পেয়েছো, এই বিন্দুগুলো চিহ্নিত করো তো। এই বিন্দুটা ছিল 1, 2, এই যে অনুভূমিক রেখা 1 আর উলম্ব রেখা 2, এটার জন্য পেয়েছো তুমি 2, 4, এটার জন্য পেয়েছো 3, 6, আর এটার জন্য পেয়েছো 4, 8। এভাবে চলতে থাকবে। তোমাকে এবার বলা হলো যে তুমি যে কোনো দুটি বিন্দুর ঢাল নির্ণয় করো। ধরো তোমাকে বলা হলো এই বিন্দুটা এবং এই বিন্দুটার মধ্যবর্তী রেখার ঢাল, তাহলে তুমি এভাবে দাগ কেটে দিবা। তো আমরা এই অন্যান্য দাগগুলোকে মিটাই দিই, তা আমাদের বুঝতে সুবিধা হবে। তো তুমি মনে করে নাও এই যে এটার নাম এ বিন্দু দিলা আর এটা বি বিন্দু দিলা, অথবা এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি। তুমি বিসি রেখার ঢাল বের করতে চাও, তাহলে তুমি এই দিক থেকে এভাবে দাগ কাটবা, এখান থেকে এভাবে লম্ব টেনে দিবা। এরই মাধ্যমে যে বিন্দুটা পাইছো তুমি খেয়াল করো তো এদিকে কতটুকু সরেছিলা 2 দাগ, আর এই বিন্দুটাতে আসার জন্য কতটুকু সরেছিল 5 ঘর। তার টোটালটা হচ্ছে 5 আর এটুকু হচ্ছে 2। তার টোটাল 5 থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে বাকিটুকু থাকে 3, তার মানে এটুকু দৈর্ঘ্য হচ্ছে 3। তুই কি পাইলা? টোটাল দৈর্ঘ্য। মানে আমরা এই বিন্দুটার কাছাকাছি যাওয়ার জন্য আগে 5 ঘর ডান দিকে সরি, তারপর 8 ঘর, সরি এটা 4 ছিল, 3, 4, 1, 2, 3, 4। তো আমরা এদিকে 4 ঘর, এই টোটাল এ বিন্দু থেকে 4 ঘর এখানে সরেছি, তারপর উপরে উঠেছি কত 8। তাহলে এটুকু 4 আর এটুকু হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত পাই আমরা 2। তাহলে এটুকু রেখার মান পেয়ে গেছি আমরা 2। এখন তুমি দেখো এই টোটালটা কতটুকু উঠেছ, এটুকু থেকে এখানে উঠতে যেয়ে তোমাকে 8 দূরত্ব অতিক্রম করতে হয়েছে। টোটাল দৈর্ঘ্য কত 8। আবার এখান থেকে এটুকু দৈর্ঘ্য কত পেয়েছো তুমি 2, তাহলে এটুকু 2 আর টোটালটা 8, তাহলে 8 থেকে 2 বাদ দিয়ে দিলে এখানে কত থাকে 6। তাহলে তুমি এরই মাধ্যমে, হ্যাঁ তো তোমার, সরি এখানে ভুল হচ্ছে, এখানে এটুকুর জন্য 4 পেয়েছি আমরা, তাহলে এখানে আসবে 4। তো আমাদের টোটাল দৈর্ঘ্য ছিল 8 আর এটুকুর দৈর্ঘ্য ছিল 4, তাহলে 8 থেকে যদি 4 বাদ দিয়ে দেই তাহলে আমরা এটুকুর দৈর্ঘ্য পেয়ে যাব 4। এখন আমাদের কথা হয়েছে যে আনুভূমিক বরাবর কতটুকু সরণ ঘটেছে আমাদের। আনুভূমিক বরাবর 2 মিটার সরণের জন্য আমাদের উলম্ব বরাবর উঠেছে 4, তাহলে 1-এর জন্য কত উঠেছে 4/2। এটাকে ভাগ করলে কত পাই আমরা 2। তাহলে আমরা এখানে বিসি রেখার ঢাল পেয়ে গেলাম 2। মজার বিষয় হচ্ছে শুধু এইটা না, তুমি এটা এই যে এ আর বি এর ঢাল নির্ণয় করতে চাও, তাহলে তুমি দেখো এদিকে দাগ টানলা আর উপর থেকে এখানে দাগ টানলা, দেখো এতটুকু কতটুকু সরেছো 1 থেকে 2, তার মানে 1, আর এখানে উপরে উঠেছে কত 2 থেকে 4 মানে 2, তাহলে 1 আনুভূমিক রেখার জন্য সরণ হয়েছে তোমার, 1 আনুভূমিক রেখার জন্য সরণ হয়েছে 2। তাহলে এরই মধ্যে পেয়ে গেলা তুমি যে এটার উচ্চতা 1 আনুভূমিক রেখার জন্য এটুকুর জন্য ঢাল পাচ্ছ তুমি এবি রেখার জন্যও 2। তাহলে এতক্ষণ বর্ণনা থেকে আমরা বুঝে গেলাম মূল বিন্দুগামী সরলরেখার প্রত্যেক দুইটা বিন্দুর বা প্রত্যেকটা বিন্দুর ঢাল সমান আনুভূমিক রেখা দিয়ে। তাহলে এই ঢালটা আমাদের যদি বক্ররেখা হইতো তাহলে ঢাল কি এমন থাকতো? আমরা এরকম করে দেখি তো, এই রেখাটার এভাবে যাচ্ছে, তাহলে তোমাকে এই বিন্দুর স্পর্শকের ঢাল বের করতে বললো, তাহলে তুমি এখানে আগে স্পর্শক টানলা, এখান থেকে লম্ব টানবা, তাহলে এর লম্ব এর ভূমির জন্য তত কি এই বিন্দুতে যদি স্পর্শকের ঢাল বের করতে বলে তত কি আসবে? অবশ্যই না। তাহলে এখান থেকে তুমি কি বুঝলা যে
প্রত্যেকটা বক্ররেখার জন্য প্রত্যেকটা বিন্দুর আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখা সমান হইতে পারে না। এটার আনুভূমিক রেখা কম তো এর উলম্ব রেখা বেশি, আর এর আনুভূমিক রেখা বেশি তো এর উলম্ব রেখা কম। তাই আমরা এখান থেকে বুঝতে পারবো, আমরা এত তথ্য মনে রাখার চাইতে এই সারসংক্ষেপ সংজ্ঞাটা মনে রাখলে যে একক আনুভূমিক রেখার জন্য উলম্ব রেখার পরিমাণকে ওই রেখার ঢাল বলা হয়। আর মূল বিন্দুগামী সরলরেখা দ্বারা আমরা কি নির্দেশ করি? মূল বিন্দুগামী সরলরেখা দ্বারা একই ঢাল নির্দেশ করি সকল বিন্দুতে। মূল বিন্দুগামী সরলরেখার সকল বিন্দুতে একই ঢাল নির্দেশ করে। এবার তুমি চলে আসো যে যদি বক্ররেখা হয়, বক্ররেখার ক্ষেত্রে কি শর্ত? বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন হবে। তাহলে আমরা এই দুইটা ঢাল শিখলাম। এবার তুমি চলে আসবা এটার সাথে ফিজিক্সের কি কানেক্টিভিটি। হ্যাঁ, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আসবে। সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সরণ ও সময়ের লেখের, সময় এবং সরণের লেখের ঢাল যেটা আসবে, লেখের ঢাল ই হচ্ছে বেগ নির্দেশ করে। কি শিখবো আমরা? যে এরকম একটা 4 মার্কের প্রশ্ন পড়লো, সরণ সময়ের লেখের ঢালই ওই রেখাটার বেগ নির্দেশ করে। আর 2 নাম্বার হচ্ছে বেগ সময়ের লেখের ঢালই ত্বরণ নির্দেশ করে। এই দুইটা প্রশ্ন আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই ঢালের শরণাপন্ন হতে হবে। কারণ এখানে দুইটা কথা লেখা আছে, তোমাকে চিত্র আঁকানোর সময় বেগ সময় লেখ আঁকতে হবে এবং তার থেকে আগে ঢাল জানতে হবে। ওই ঢালই যে বেগ, ওই ঢালটাই যে বেগ তা তোমাকে নির্দিষ্ট করার চেষ্টা করতে হবে। চলো দেখি কেমন করে এটা সম্ভব। এখন তুমি ধরো যে আনুভূমিক রেখা দিয়ে তুমি সময় সেকেন্ড এককে নির্দেশ করছো, আর উলম্ব রেখা দ্বারা সরণ এস মিটার এককে নির্দেশ করছো। তাহলে আনুভূমিক রেখা দ্বারা হচ্ছে কি? আনুভূমিক রেখা, তোমাদের এটা মনে রাখতে হবে, এই রেখার ঢাল কিন্তু আমরা 2 বের করে রাখছিলাম, দেখিয়েছি। এখন আমরা বেগ নির্ণয় করার চেষ্টা করব। আমরা শিখবো কি নির্ণয় করতে? বেগ নির্ণয় করতে। প্রত্যেকটা বিন্দুর বেগ নির্ণয় করার চেষ্টা করব। তো এখন মনে করে নাও এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তুমি এই বি থেকে ডি বিন্দু পর্যন্ত এটুকুর জন্য কি ধরনের বেগে গেছে সেটা আমরা জানার চেষ্টা করব। যখন সময় 2 সেকেন্ড তখন তার বেগ ছিল কত? না, অতিক্রান্ত দূরত্ব ছিল 4। আর যখন তার সময় 4 সেকেন্ড তখন তার অতিক্রান্ত দূরত্ব হয়ে গেছে 8। তাহলে এখান থেকে 4 থেকে 8-এ উঠেছে। তাহলে 4 থেকে 8 দূরত্ব অতিক্রম করেছে, মানে কয় মিটার দূরত্ব অতিক্রম করলো? 4 মিটার। এটুকু হচ্ছে 4 মিটার। আর এর জন্য তাকে টাইম কত লেগেছে? 4 সেকেন্ড না 2 সেকেন্ড? 2 সেকেন্ড। আর এত জন্য 4 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে যখন ছিল সময় 2 সেকেন্ড তখন থেকে আমরা হিসাব করা শুরু করেছি। যখন সময় পেয়ে গেছি কত? 4 সেকেন্ড, তার মধ্যে 4 সেকেন্ড গেছে, মানে 2 সেকেন্ড অতিক্রম করেছে, তার মধ্যে দূরত্ব 4 থেকে উঠে যে দূরত্ব অতিক্রম করলো কত? আরো 4 মিটার, মানে 8 মিটার। তাহলে আমরা 2 সেকেন্ড হচ্ছে টাইম টি, আর অতিক্রান্ত দূরত্ব এস মানে হচ্ছে 4 মিটার। তাহলে বেগ ভি সমান এস বাই টি। আমরা সূত্রে মান বসিয়ে দেব 4 ডিভাইডেড বাই 2, 4 মিটার আর 2 সেকেন্ড, তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগ পেয়ে গেলাম কত? 2। তাহলে বুঝে গেলাম বেগ পেয়ে যাচ্ছি কত? 2। এই যে বেগ আগের ঢালের সমান হয়েছে না হয়নি? আর একটা বিশ্বাসযোগ্য করার জন্য
আমরা অন্য আর একটা বিন্দুর ঢাল বের করার চেষ্টা করি। ধরো তুমি এই মূল বিন্দুতে ছিলা, মানে তোমার সময় শূন্য, অতিক্রান্ত দূরত্ব শূন্য। তুমি 2 সেকেন্ড সময় পেলা, তাতে তুমি 2 মিটার দূরত্ব, 2 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করছো? 4 মিটার দূরত্ব অতিক্রম করছো, উপরে উঠছে 4। তাহলে এখান থেকে বুঝলা যে 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছো। তাহলে সময় কত? 2 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব কত? 4। তাহলে বেগ সমান কি? s/t। তাহলে s কত হচ্ছে 4, আর সময় কত? 2 সেকেন্ড। তাও কিন্তু 2 মিটার পার সেকেন্ড আসছে। এরই মাধ্যমে আমরা বুঝলাম যে সরণ সময়ের লেখচিত্রে যেটা আমরা ঢাল পাই, সেটাই ওই রেখার কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। তাহলে আমরা একটা চিত্রের সাথে আমাদের বাস্তব জীবনে ব্যবহৃত স্পিড, দ্রুতি অথবা বেগের যে সম্পর্ক আছে তার এখানে বর্ণনা করতে পারলাম। তা এবার আমরা আরেকটা তথ্য আছে, বেগ সময় লেখচিত্র। তার মানে সময় ঠিক থাকবে, এখানে যদি তুমি বেগ নিয়ে নাও, বেগ হলে একক কি হবে? মিটার পার সেকেন্ড। যদি এই বেগের হিসাব চলে আসে তোমার কাছে, তাহলে তুমি কি করে এটা বর্ণনা করবা যে বেগ সময় লেখচিত্রে ত্বরণ নির্দেশ করে? কিভাবে বিশ্বাস করব? তো তোমরা মনে রাখবা, এটার ঢাল কিন্তু 2 ছিলই। এই ঢালটা এখন যদি বেগ সময় লেখচিত্র নির্দেশ করে, তাহলে তোমাকে এটা দিয়ে ত্বরণ নির্দেশ করবে। আমি প্রুফ করে দিচ্ছি। এই বি বিন্দু থেকে তুমি মনে করে নাও এই ডি বিন্দুর কি নির্ণয় করতে চাইছো? ত্বরণ নির্ণয় করতে চাইছো। মানে এটুকুতে কি পরিমাণ বেগের পরিবর্তন এসছে? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার। তো তুমি এটার জন্য যদি ত্বরণ এ বের করতে যাও, তাহলে সূত্র হচ্ছে v - u/t। আচ্ছা বলো তো, এই যে বেগ যখন ছিল 4, তখন তুমি সময়টাকে ধরেছো 2, আর যখন সময় হয়ে গেছে 4 সেকেন্ড, তখন বেগটা দাঁড়িয়ে গেছে 8 যে। তাহলে বেগের কত পরিবর্তন হলো? আদি বেগ ছিল 6 না 4, আদি বেগ ছিল 4, আর শেষ বেগটা কত উঠেছে? 8। আর সময় কতটুকু লেগেছে? 2 থেকে 4-এ গেছে, মানে 2 সেকেন্ড। তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একই ত্বরণ চলে আসলো। এরই মাধ্যমে আমরা ঢাল, যার ইংরেজি নাম স্লোপ, এবং বাংলায় আরেকটা মিনিং ধরা যায় নতি, এই ঢাল বা নতিকে ব্যবহার করে আমরা দুইটা 4 মার্কের প্রশ্নের যোগ্যতা অর্জন করতে পারি। এবং আমাদের বাস্তব জীবনে কিভাবে সিঁড়ি তৈরি করা হয়, আনুভূমিক রেখা কত নিলে উলম্ব রেখা কত নিতে হবে, সবগুলো কিন্তু আমরা খুব সহজেই বর্ণনা করতে পারবো। তার গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন, সরণ সময়ের লেখচিত্র এবং বেগ সময়ের লেখচিত্র। সরণ সময় লেখচিত্র যে বেগ নির্দেশ করে, আর বেগ সময় লেখচিত্রে যে বেগ সময়ের লেখচিত্রে যে ঢাল ত্বরণ নির্দেশ করে, তার ঢালের মাধ্যমে আমরা এতক্ষণ ক্লাস করলাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটি করার জন্য। আর সবার সুস্থতা কামনা করছি এবং আমাদের স্কুলের পেজের সাথে থাকতে বলছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।